নমস্কার বন্ধুরা, উইসপার টেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভৌতিক গল্প। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো তার নাম এক রাতের অতিথি, গজেন্দ্র কুমার মিত্রের লেখা। চলুন শুরু করি আজকের গল্প এক রাতের অতিথি। বুড়ো মাঝিটাকে তারা লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগে চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটায় রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এইটাই ওর পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না। খুব ছেলে বয়সে একবারও কলকাতা গিয়েছিল, কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক না থাকে বলে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে, ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবল দম নেবার প্রয়োজনে যখন থামে, তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না অনিমেষ, তা আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানটায় ভেড়ে, সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে জেটি বলা যেত। সেই মাচাকে নেমে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটু প্রাণস্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ, যেন মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে, তা সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারে যদি এই হয়তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল, সেদিন দিনের বেলাও কোনো গ্রামও চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে তার। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তাও চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকো আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে। নৌকাটা উপরে বেঁধে রেখে বাবু ভাড়াটা তারা লাগায় মাঝি। বিহলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে, এই অন্ধকার রাত্রিরে আমি এখন কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলের শেষে কি বাঘের পেটে প্রাণ দেব? চল, ওপারে নিয়ে চল। উটি লাড়লাম আজ্ঞা। সে কি, কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য কোনো নৌকা গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকতো। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এ অনুরোধ করতো না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর, উটি লাড়লাম আজ্ঞা।
অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তো নৌকাতেই রাত কাটাই। আজ্ঞা, উঠিও লাললম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিক দূরে সরিয়ে নিল। টাকাটি ছুঁড়ে দেন কেন, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে অনিমেষ বলে। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় তমিজরা, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে। আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতকগুলি গাছ ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন। এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। ব্যাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরো ভয়ঙ্কর। সুটকেসটা মাচার উপর পেতে সেখানে জেকে বসলো অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটপট শব্দ করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও কোনো শুকনো পাতার ওপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধ হয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকু আওয়াজ। কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও। বিচ্ছু লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে ধরে হাত ঘুরা দেখলো মাত্র রাত 9টা। কলকাতায় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? পাশের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটা পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টা সময় একরকম করে কেটেই যাবে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আটকে ওঠে বলাই ঠিক। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে। ওই একটুও তো টের পায়নি। সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো বলেছে সে একেবারে ওর পিছনে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হওয়ার আগেই আর একটা কথা শুরু করেছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলেছে। অবশেষে প্রায় মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেটে নয়, তবে তাই বলে ঢেঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি গো। ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়। মাঝে মধ্যে কামানো বা ছাটা হয়, এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোচার খুব গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষু তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলেন যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, তাহলে বরং চলুন না হয় আমার কুটিরেই কোনো মতো রাতটা কাটিয়ে দেবেন। হাই রে, আগুন ফলম্বিত কুন্তলা, বনমালা সবিতা কপালকুণ্ডলরা শুধু উপন্যাসেই দেখা যায়। যাকগে, নবকুমারের অদৃষ্ট তার নয়, তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারা কেউ জুটতে নেই? এ লোকটাকে দেখে যেন পাগল মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরো বিপদে পড়বে?
কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে, মানে আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যি তো, এই তো বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনই। আশ্চর্য, তখন তার চোখে কি হয়েছিল? লোকটি বোধ হয় তার মনের ভাব বুঝে হেসেই বললে, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিলুম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। অনিমেষ বলল, এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় আমি করি না। ওরে লাভই বা কি বলুন, মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে ক্ষণ। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকে আরো কি আছে তাও নজরে পড়ল। দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো, পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান, আলো জ্বালি, এই বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দোর খুলে ভেতরে ঢুকলো। তালা চাবির বালাই নেই, দোর শুধু ভেজানোই ছিল। হেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র ছিল না। একটি তক্তপোষের ওপর একটা মাদুর বেছানো। সত্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। এক পাশে দড়ি টাঙানো, তাতে খান দুই কাপড়। তার মধ্যে একটা লাল, মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পিউসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার উপরই বসুন। তারপর লোকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে এমন এক রকমের বিচিত্র হাসি হেসে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বিছানা আমার নেই। ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে, আর খাবারও কিছু তো দিতে পারবো না। ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। না না, রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না আমার জন্য। আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা, বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচালেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষে যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে যাবে, পাগলের পাল্লায় এসে পড়লো নাকি। অনিমেষ বলল, আপনি এখানে কি করেন? লোকটি বলল, আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? অনিমেষ বলল, ধুতে পারলে তো ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন আর নড়তে ইচ্ছে করছে না। সে বললে, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, এমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো ও নিজে খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন। ব্যাগে ওর খান কত পুরনো কাপড় জামা ছাড়া আর কিচ্ছু নেই। পকেটেও মাত্র টাকা ছয়েক আছে। কিন্তু একটু পরে সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, এই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে তারা আরো হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আদলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে। অনিমেষ টেরও পায়নি, যদিও দরজার খোলার দিকে তাকিয়েই বসেছিল সে। আশ্চর্য, লোকটি বলল, এখনই শুবেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি।
বলেন তো, দুটো কথা কয়ে বাঁচি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানলো, তা এমন জায়গায় আপনি থাকেনই বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনই নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তে সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাতও নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছুর দরকার নেই, টাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্ন ভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসে বুঝতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসলো লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা, কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এ অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইয়েতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে পাই কে? হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে তো দূরের কথা, সমস্ত খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করলো। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছি বলে মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এ অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচতুবির কাছে। এখানে কেন এলুম বলছি দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকেই ওইদিকে ঝুঁকে ঝুঁকে গিয়েছিল মনটা। স্কুলে বই পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিছু জানে না। অথচ পথ দেখাবেন এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার ওপর বাবা বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশোনা করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যতদিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশই ঘুরলুম, ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার, বুঝলেন মশাই, মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারলো না। কিন্তু আসল যা উদ্দেশ্য তাও কিছু হলো না। এমনই ভাবে ক্রমশ হতাশ হয়ে যখন উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে বলতে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেল। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন, এই কথা শুনলাম। উলঙ্গ হয়ে থাকেন শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান, নইলে এমনি থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই। এমনই নিস্পৃহ তিনি। খোঁজ করে গেলেন, প্রথম তা দেখাই পাওয়া যায় না। শেষে 3 দিন ঘৃণা দিয়ে পড়ে থাকতে দর্শন পেলেন। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনেই দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেরুলেন। কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম এতদিন যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থমকে এসে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটা দিলে, বলে ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই, ওই 1.5-6টা কাপা নিয়ে তোর কাজ নয়, বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্যে এসব কাজ যে করতে আসে, তার একুল ওকুল বকুল যায়। রামকৃষ্ণ
পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধাই দে, হৃদে বলছে চাইতে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবি। পরের দিন সকালে ভোর খুলতেই নজরে পড়লো একটি মেয়ে ছেলে ওই দিকে ফিরে শোধ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগনাকে, এই মারে তো সেই মারে, বুঝলি, এমনই তুচ্ছ শুধু নয়, ছোট জিনিস ওসব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে থা কর, নিজেই নিজে ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না, কিন্তু মশাই হাল ছাড়লুম না। তখন আমার জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে দিয়ে ওর গোপনে ওর দিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই। বুঝলেন না, এতদিন কি আর বিধে লাইনে ঘুরেছি, আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু জেনেছি। তারপর হলো কি মশাই, আরো দু একজন সাধক আর বৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে? পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম। নির্জন স্থান, অথচ শ্মশান। লোকালয়ের কাছে এই রকম খুঁজতে খুঁজতে এসে পড়লুম পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে এলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকেই বিঘ্ন, উপকরণ নেই, সেতে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যা রাতে যেমন আসন করে বসেছি, কি বুঝলো কি রকম। ভয় পেলেন? শুনেছি তো এরকমের সাধনায় বসলে প্রথমে নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? হাসল লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমনই হাসে। বললে জানে তো সবাই, কিন্তু শোনা এক কথা আর অভিজ্ঞতা আরেক। তেমন অভিজ্ঞতা হলো, বুঝলেন। শুনবেন কেমন? মরার খুলিতে করে মদ, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেসব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো ফিস ফিস কথা বলার শব্দ, তারপর খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটা বাড়তেই লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের কথারই শব্দ হতে থাকে তো কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই, স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি খুঁড়ে খুঁড়ে যেন মরাগুলো উঠেছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মোড়া। সেই অবস্থায় উঠেছে, তেমনি স্কন্ধ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলের মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শুতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কি করতে এসেছিস? শ্মশান অপবিত্র করতে এসেছিস, চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধ হয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে সেই এক শব্দ, দূর হ, দূর হ। ভয় পেলুম, তবু এও জানি একবার ভয় পেলেই গেল চিরকালের মতো। প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাব না, যাব না, উঠবো না আমি। ব্যাস, আর যাই কোথা। সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরলো। ও সে কি চাপ, যেন মোটা লোহার সারাটি। কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার শান্ত। বুক বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটা শিরা ফেটে যাচ্ছে।
আকুলি বিকুলি করতে লাগলো এক ফোঁটা হওয়ার জন্য। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না, বরং আরো চেপে বুঝতে লাগলো সেই সাবাসির মতো আঙুলগুলো। তারপর নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ, তারপর তারপর আবার সেই হাসি। তারপর আর কি? মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারিনি। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার এই ভূতপূর্ব আশ্রয় অর্থাৎ কিনা দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো সব কাজ শেষ, তারাও সব যে আর মিলিয়ে গেছে। এক কথায় সবকিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর যেন বিকৃত হয়ে যায়। তার তার মানে কি? আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেলেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পিদিমটা তেমনই জ্বলছে, শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল, তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে, মরবার ভয় নেই। গায়ে কাটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে তো শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যা কল্পনা, আত্মসন্দেহন বলেই জানে সে। সে বিশ্বাস করবে না এই কথা যে এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পিছনে কি ওর ছায়া পড়েছিল? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি, না লোকটা তার সঙ্গে তামাশা করছে? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙারে জাতীয় ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে। এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোই থাকবে কি করে? বদমাইশ আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমিষে সরে গেছে। দৌড়টা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আরো তো ওদের কবলে গিয়েই পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, কিন্তু ওরা তাকে দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হবার হবে। আলো তো থাকবে এখানে, লোকগুলোকে তো চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিলে। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো। যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ যে আলো নিভে গেল মুহূর্তের মধ্যে, কোন রকম নোটিশ না দিয়ে। ঘরটা তার চারপাশ নিশ্চিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিলে সেই লোকটাই কি? হয়তো তক্ত বসে নিচে ঢুকে গিয়েছিল, তখন সেখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এই যে হিতের বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যে এসে পড়লো। পকেটে দেশলাই পর্যন্ত নেই, যতদূর মনে পড়ে ব্যাগেও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তাও তো মনে পড়ছে না। উফ, কি বদমাইশ লোকটা! স্বরে, হয়তো বা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগিরই, নইলে ভালো হবে না, দেখিয়ে দেবো মজা। কি জ্বাললে না আলো? নিস্তব্ধ চারিদিকে, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না।
রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানালা ছিল তাও তো মনে পড়ছে না ছাই। জানালা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানালা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাতড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়লো, আরে আচ্ছা বোকা তো সে, দৌড়টাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকবে, প্রান্ত আগে বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র সেদিকেই হাত বাড়ালো, কই সে দরজা? অথচ ও তো সবে বন্ধ করে এ পাশে ফিরেছে আর আলো নিভে গেছে। তবে কি ও দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না? আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ওর লোকটা না এ সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায় বা কি? এদের কবলে যখন এসে পড়েছি, মরিয়া হয়েই এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1 2, এ কি? এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি লম্বা হবে না, নেহাতি ছোট্ট ঘর। অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। এ কি, সে মাঠে চলছে নাকি? কিরকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে, তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেগে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরো খানিকটা। না, তবুও দেওয়াল নেই, রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, 4 দেওয়াল চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি, এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থর থর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায় ভাবে সেইখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়লো সে? তবে কি সে লোকটা অশরীরী সত্যি সত্যি? সে কি তাহলে কোনো প্রেতজনীর মায়াতে এসে পড়েছে? বিহল হয়ে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে তারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়ায় উঠলো, ও মশাই শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোলো না অনিমেষের। টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়? তা হোক, তবু তো তারা মানুষ। ভরসা হলো একটু অনিমেষের। তাহলে অন্তত একটা প্রেতের মায়া নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি নইলে ওরা অমন ফিসফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে। আরো লোক বাড়ছে, আরো বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিসফিস করে কথা বলার আওয়াজ। এ কি, ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর যে চারিদিকে এগিয়ে, ওই চারিপাশে খুব কাছে খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোর নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় যেন দেহের মধ্যে। হাতে পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র, উষ্ণ নিঃশ্বাস ও সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনই শব্দ শুনেছিল, এমনই হাসি। তারপর তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর চড়ে। অকস্মাৎ কে যেন একজন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলায় সে হাসি,
মনে হলো যেন তার পাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই দিকে। বহুক্ষণ ধরে যেন সেই এক হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চারিদিক থেকে বেয়ে ধরেছে। আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ। হে ভগবান, এ কি করলে? সত্যি তো ভগবানের কথা তো আর মনে ছিল না। তাকে তো ডাকেনি সে। হে ভগবান, হে হরি, বাঁচাও, বাঁচাও হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙলো অনিমেষের, তখনও সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়ে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্ম নিয়ে উঠে বসলো সে, এবং ভালো করে চেয়ে দেখলো যে সে বাস দাঁড়াবারই ফাঁকা জায়গাটার পারে ঘুমিয়েছে কখন। সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে সে ঘরটা কোথায় গেল? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র তো নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তবে তাই হবে হয়তো। হয়তো সবটাই ওর স্বপ্ন। আমরা আজকের গল্প এখানেই শেষ করছি। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।